হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা, আপনারা দেখছেন অনামিকাস ভ্যারাইটি কিচেন। অনামিকাস ভ্যারাইটি কিচেনে নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। রেসিপি শুরু করার আগে বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। আমাদের আজকের রেসিপি এঁচোড় কোফতা কারি। এখানে আমি এঁচোড় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুটা খোসা ছাড়িয়ে হাফ করে নিয়ে এঁচোড় এবং আলু একসাথে আমি সেদ্ধ করে নিয়েছি, আর একটু সামান্য লবণ এবং হলুদ গুঁড়ো দিয়েছিলাম সেদ্ধ করার সময়। এটা এখন গরম আছে, এক সাইডে রেখে আমি ঠান্ডা করে নেব। অন্যদিকে মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে আমি আদা, রসুন এবং পেঁয়াজ ভালো করে খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। আমি এখানে জিরের গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে গোটা জিরেও এটার সঙ্গে নিয়ে পেস্ট করে নিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা, এখানে আপনারা গোটা গরম মশলা দিতে পারেন। আর দিয়ে দিলাম আমি গোলমরিচ গুঁড়ো, গোলমরিচটাও গোটা দিয়ে এগুলো একসাথে আপনারা পেস্ট করে নিতে পারেন। টমেটো কুচি দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার এতক্ষণ এদিকে এঁচোড় এবং আলুটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে হাত দিয়ে চটকিয়ে এটাকে মেখে নেব। আর অবশ্যই কিন্তু আলুটা দিতেই হবে, আলুটা না দিলে কিন্তু এটা কোপ্তার আকারটা হবে না, খুলে যাবে কোপ্তাটা। তাই আলুটা অবশ্যই দেবেন, আলুটা দিলে মাখতেও খুব ভালো হবে এবং টেস্টটাও ভালো আসবে। খুব হাত দিয়ে আমি মিহি করে ভালো করে আলু এবং এঁচোড়টাকে মেখে নিয়েছি। দেখুন দানাভাব নেই, খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু ধনের গুঁড়ো, তারপর দিয়ে দেব আমি সামান্য একটু হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেব সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কেননা আমরা সেদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম এঁচোড়ের মধ্যে, আবার কারি হবে এটার, তখন আমরা কিন্তু লবণ ব্যবহার করব, তাই লবণটা এখানে একটু বুঝে দিতে হবে। তো লবণটা আমি দিয়েছি। এবার আমি এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নেওয়ার জন্য বেসন দিয়ে দিলাম। বেসনটা তো অবশ্যই দিতে হবে, তবে খুব বেশি বেসন দেবেন না, খুব বেশি বেসন হয়ে গেলে কিন্তু কোফতাগুলো শক্ত হয়ে যাবে। তাই মাখতে যেইটুকু বেসন প্রয়োজন ঠিক সেইটুকু বেসনই এখানে দেবেন। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। দেখুন যখন দেখবেন আপনারা এরকম গোলাকার করে কোফতার আকার করে নিতে পারছেন, তখন বুঝতে হবে এটা মাখাটা হয়ে গেছে আর বেসনের প্রয়োজন নেই। এবার আমি হাতটাকে পরিষ্কার করে ধুয়ে হাতে একটু আমি সাদা তেল নিয়ে নিয়েছি, যেন কোফতাগুলো তৈরি করার সময় হাতে আটকে না যায়। দেখুন এরকমভাবে তৈরি করে নিচ্ছি কোফতাগুলো। অন্যদিকে আমি কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে। তারপর আমি এক এক করে এরকমভাবে কোফতাগুলো তৈরি করে তেলের মধ্যে দিয়ে দেব। আর কোফতাগুলো দিয়ে সাথে সাথে নাড়তে যাবেন না, একটা পিঠ একটু হবে, একটু লালচে ভাব হবে, তারপরেই কোফতাগুলো উল্টিয়ে দেবেন। সাথে সাথে উল্টাতে গেলে কিন্তু কোফতাগুলো ভেঙে যেতে পারে, তাই একটা দিকটাই একটুখানি লালচে ভাব হবে, তারপরে উল্টিয়ে দেবেন। দেখুন লালচে ভাব হয়ে গেছে। এবার আমি সাবধানে উল্টিয়ে দেব। আমি এটা পেঁয়াজ রসুন দিয়ে করছি, তবে এটা নিরামিষের দিন আমিষভাবেও করা যায়। দুইভাবেই কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় এটা। আর এঁচোড় একই রকমভাবে খেতে চায় না অনেকেই, তবে এটা যদি আপনারা বাড়িতে তৈরি করেন কেউ বুঝতেই পারবে না এটা এঁচোড় দিয়ে আপনারা করেছেন। ভীষণই ভালো লাগে। একঘেয়ে এঁচোড় খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন এরকমভাবে নতুনত্ব একটু রান্না করলে কিন্তু সবাই খুব পছন্দ করবে। দেখুন আমি এরকম লালচে করে ভেজে নিয়েছি কোফতাগুলো, এরকমভাবে, এর থেকে আর বেশি লাল করব না। এবার আমি সবগুলো তেল থেকে তুলে নেব। একইভাবে আমি সমস্ত কোফতাগুলো ভেজে নিয়েছি। এবার কোফতা ভাজা ওই তেলের মধ্যে আমি এখানে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আমি এখানে আলু দিয়ে রান্না করছি, তবে আপনারা চাইলে আলু ছাড়াও এই কোফতাটা শুধু গ্রেভি করে রান্না করতে পারেন আলু বাদ দিয়ে। তো সামান্য একটু লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুগুলোকে লাল করে ভেজে নেব। এই যেটুকু তেল আছে, প্রথমে যেটুকু তেল দিয়েছি ওই তেলটাতেই পুরো রান্নাটা আমাদের হয়ে যাবে।
আমাদের আলাদা করে কোনো রকম আর তেল দিতে হবে না। আর আমি পুরো রান্নাটাই সাদা তেলে করছি, আপনারা চাইলে এটা সর্ষের তেলে করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে। দেখুন লাল করে ভেজে নিয়েছি আলুগুলো, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি এখানে একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এরপর যে মশলার পেস্ট আমরা ফার্স্টে তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা এখানে দিয়ে দিলাম। মশলার পেস্টটাকে দিয়ে এবার আমি খুব ভালো করে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ পর্যন্ত আদা আছে, এখানে আদা আছে, টমেটো আছে, এগুলোর কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মশলাটাকে খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমার মিডিয়ামে রাখা আছে। মিডিয়াম আছে আমি মশলাটাকে খুব সুন্দর, দেখুন ওপর দিয়ে তেল ভেসে উঠেছে, আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। এতক্ষণে আদা এবং টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলা বলতে এমন কিছুই নয়, সমস্ত মশলা তো আমি পেস্ট করার সঙ্গেই দিয়ে দিয়েছি। শুধু এখানে আমি এখন দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর ভালো কালারের জন্য দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। ব্যাস, আমাদের আর কোনো রকম মশলা এখানে প্রয়োজন নেই, কেননা আমরা যখন মশলাটা পেস্ট করেছি তখন কিন্তু জিরের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো সমস্ত কিছু দিয়েই পেস্টটা তৈরি করে রেখেছি, তাই আর কোনো রকম এখানে মশলা দেব না। এবার এইটা নিচের দিকে যেন কোনো রকম লেগে না যায়, তার জন্য আমি এখানে সামান্য একটু জল অ্যাড করে দেব। জল অ্যাড করে দিয়ে খুব ভালো করে এটাকে 3-4 মিনিট কষিয়ে নেব। রান্নার মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টটা ততটাই ভালো আসবে, তাই কষানোটা একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে কষালে পরে সেই রান্নার টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। রান্নার টেস্ট এবং কালার দুটোই ভালো আসে। মিডিয়াম আঁচে আমি এরকম নাড়াচাড়া করে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুগুলো আমি মশলার সাথে দিয়ে আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। বন্ধুদের কাছে অনুরোধ রইল, একবার হলেও এই কাঁঠালের এই রেসিপিটি আপনারা বাড়িতে করে দেখবেন। একদম অন্যরকম স্বাদের এই রেসিপিটি ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে, খুবই টেস্টি হয় খেতে। যেদিন মাছ মাংস বাড়িতে থাকবে না সেদিন একবার এই রেসিপিটা আপনারা করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আর এটা আপনারা যদি না বলেন কেউ বুঝতে পারবে না এটা এঁচোড় দিয়ে তৈরি হয়েছে। তো আমি খুব ভালো করে আলুর সাথে 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কেননা কোফতায় কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেবে, তাই জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। এবার আমি আলুটা ভালো করে, দেখুন ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি 5-7 মিনিট, আর আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য একটু চিনি। এই চিনিটা আপনারা মশলার যখন কষাবেন তখনও দিতে পারেন, তবে চিনিটা যদি না পছন্দ করেন চিনিটা না দিলেও হবে, তবে চিনি দিলে টেস্টটা কিন্তু ভালো আসে। এবার আমি এখানে দিয়ে দিলাম ঘি। কোফতাটা কিন্তু আগের থেকেই দেবেন না, ঘিটা দিয়ে দিলাম লাস্টে, একদম যেগুলো দেওয়ার থাকে সেগুলো কোফতাটা দেওয়ার আগে এই মশলা যেগুলো ঘি, তারপরে গরম মশলা তো আমি আগেই দিয়ে দিয়েছি মশলার সাথে পেস্ট করার সময়, ঘিটা দিয়ে দিলাম। এবার আমি কোফতাগুলো দিয়ে দেবো। আর কোফতা দিয়ে তো বেশি নাড়াচাড়া করা যাবে না, তাই ঘিটা আগের থেকেই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি কোফতাগুলো দিয়ে দিলাম। আর কোফতাগুলো দিয়ে জাস্ট আমি 1 মিনিট ফোটাবো, খুব বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, তাহলে কিন্তু কোফতাগুলো ভেঙে যাবে। এটা খুবই সফট হয় খেতে। দেখুন আমি কোফতাগুলো দিয়ে দিয়েছি, এবার আমি হাই ফ্লেমে 1 মিনিট ফুটিয়ে নেব। এবার আমি এখানে ধনেপাতা কুচিটাও দিয়ে দেব, তবে আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা না থাকে আপনারা ধনেপাতা না দিলেও হবে, আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম। এবার 1 মিনিট আমি ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে দেব। হাই ফ্লেমে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার আমি সার্ভ করে দিচ্ছি, তবে আমি এখানে শুধু কোফতাগুলোই সার্ভ করব, কেননা ঝোলের মধ্যে যদি কোফতাগুলো রেখে দেওয়া হয় তাহলে কোফতা একদম সফট হয়ে যাবে আর ঝোলটাও টেনে নেবে, তাই আলুটা আর ঝোলটা একদিকে রেখে শুধু কোফতাগুলোকে আমি আলাদা করে সার্ভ করে দিলাম। এটা দিতেও যখন সার্ভ করব সবাইকে দিতেও সুবিধা হবে, তাই কোফতাগুলোকে আলাদা করে আমি সার্ভ করে দিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে, আপনাদের আমি একটা কেটে দেখাচ্ছি।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগে ছোট্ট করে একটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই কোফতা কারি রেসিপিটি। থ্যাঙ্কস ফর